ট্রাস্টের সংস্থাপক, সভাপতি ও আচার্য, বিশ্ববন্দিত যোগীরাজ, সর্বশ্রেষ্ঠ বাগ্মীবেদের ও ভারতীয় দর্শনের মহাবিদ্যান শ্রীমৎ স্বামী কেশবানন্দ বোন মহারাজ আমাদের পরমারাধ্য শ্রী গুরুদেব জগৎ কল্যাণের জন্য যেসব রত্ন ও কবচ আদি দিয়েছেন ও যারা তার সান্নিধ্যে এসেছেন, সেই সব লক্ষ লক্ষ ভক্ত কাল সর্প দোষ কাটিয়ে ও তার উপদেশ মতো চলে জীবনের অন্ধকার হতে মুক্ত হয়ে প্রকৃত শান্তি লাভ করে চলেছে। শ্রী গুরুদেবের চরণে প্রার্থনা করছি, জগৎ কল্যাণের অমর কথা পরিবেশন করুন। অনুষ্ঠান দেখুন প্রতি বুধবার থেকে রবিবার সকাল 6:30 থেকে 7টা পর্যন্ত রূপসী বাংলায় অমর কথা শ্রবণ করুন। वंदे गुरुपदगन्धं भक्तवृन्दसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणद्वयं गोपीजनसमायुक्तं वृन्दावनं मनोहरम् आनन्दलीलामयविग्रहाय हेमावतीवत्सविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमोस्तुते। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। सर्वाग्रे परमाराध्य श्री गुरुदेव भक्तिहृदय गणदेव गोस्वामी महाराज तार चरण कमल वंदना करे तार आशीर्वाद प्रार्थना करी। समस्त भक्तमंडल, विद्वज्जन, वैष्णव समाज, स्नेहमयी करुणामयी वात्सल्यमयी मातृशक्ति सबाइके जानाई आमार हार्दिक परिवार। मने राखबेन, जेमन बीज रोपण करी आमरा तेमन फसल काटते पाई, एटाई नियम। जेमन भाव तैरी करबेन तेमन लाभ होबे, যেমন জীবন গঠন করবেন তেমনই লাভ হবে। সেই জন্য মনে রাখবেন যে আমরা যেন জীবনে কখনো এমন কিছু না করি যার দ্বারা আমার ভিতরের যে চেতনা সেটা ডিস্টার্ব হতে পারে, কখনো করবে না। সেই জন্য চেতনাকে যখন যখন গ্রহের আনুকূল্য আসে, সাধনা করবার আনুকূল্য আসে, যেমন আমাদের লগ্নের দ্বাদশে কেতু বসে আছে, কেতু, আর এই কেতু দ্বাদশে থাকলে মানব মোক্ষ ধর্মের প্রতি রুচি পরায়ণ হয়। কেতু দ্বাদশের সর্বোত্তম। এই জন্য কেতু পাপ গ্রহ হলে কি হবে, কেতু যখন আমার জীবনে আসে তখন আমাকে, আমি যা সাধনা করি কেতু সাধনার পরিস্থিতি পরিবেশগুলো তৈরি করে দেয়। এসব নানান কথা আপনারা শুনেছেন। কারণ যখন হয়তো ভাবছি আজকে অনেক কাজকর্ম করলাম, অনেক ক্লান্ত, আজকের আর আরতির পরে সন্ধ্যাবেলা ধ্যানে বসবো না, এগিয়ে এক দল বিশিষ্ট লোক এসে হাজির, বলে মহারাজ আপনার সঙ্গে আজকে আমরা ধ্যানে বসবো বলে এসেছি। সন্ধ্যের আগে এসে ঢুকে গেছে। চিন্তা করলাম, তাই তো আমি ধ্যানে বসবো না বলছিলাম, এজন্য চামুন্ডা আমাকে ধ্যান করাবার জন্য, ভালো করে মনে রাখবেন, লোক পাঠিয়ে দিয়েছি যাতে মহারাজের সঙ্গে এরা ধ্যানে বসে, আর মহারাজ ধ্যানে বসতে বাধ্য হয়। এই গ্রহগুলো ধ্যান করিয়ে নেয়, সাধনা করিয়ে নেয়। যখন ভালো গ্রহের কাল চলে না, তখন সাধনাটাকে নানান ভাবে সহজ করে দেয়। এই বিষয়টা যতদিন পর্যন্ত না বুঝতে পারবেন ততদিন আপনাদের বোঝানো যাবে না, আপনাদের বোঝাতে পারবো না যে কি হয়। জীবন পথ গ্রহ নক্ষত্রগণ যেমন করে ফল দেয়, যেমন কালকের কাল সর্প দোষ কাটাবার দিন, আজকের 29শে মার্চ শুক্রবার, শুক্রের উপাসনা দিয়ে প্রোগ্রামটা শুরু করতে পারি, কিন্তু করা হয়নি। যাই হোক, কালকে শনিবার, কাল সর্প দোষ কাটাবার দিন। যারা কাল সর্প দোষ কাটাবেন বলে ঠিক করেছেন তারা প্রত্যেকে, অনেকে কবচ পড়েছেন, অনেকে পড়েননি, অনেকে পড়ে আগেও পড়ে গেলেন। যারা যারা দোষ কাটাবেন তারা একবার করে ফোন করে যে আমার কবচ আছে,
আমি দোষ কাটাবো, আমার কবজ নেই আমি কবজ পড়বো এবং দোষ কাটাবো। এগুলো প্রত্যেকে মাথায় রাখবেন এবং সেই অনুযায়ী আপনারা প্রত্যেকে এই হরিকথা যে শুনছেন তার মধ্যে দিয়ে নিজেদের বুকিং শুরু করে দেবেন। কারণ 6:30 থেকে 7টা আপনারা 5 দিন হরিকথা শুনছেন, শরীরটা মাঝখানে মাঝখানে মাঝে মাঝে যেমন সেদিন পরশুদিন বলছিলাম না যে রাহুর সঙ্গে বুধ চলছে, বুধ হচ্ছে ব্যতিকারক গ্রহ। এই বুধ এমন একটা গ্রহ, লগ্নে যদি বুধ থাকে, কথাটা মনে রাখবেন, লগ্নে বুধ থাকলে চিকিৎসায় বিভ্রাট হয়। আর আমার জীবনে এটা বহুবার হয়েছে, মানে ভুল রং ট্রিটমেন্ট, ডাক্তারবাবুরা দয়া করে রং ট্রিটমেন্ট করেছেন। তারপরে পরে বললাম আপনি এরকম করলেন, ডাক্তার মাথা নিচু করে আছে। জানেন কলম্বিয়া এশিয়া যে নার্সিং হোম, কলম্বিয়া এশিয়া নার্সিং হোমে মানে আপনার এই যে বড় ডাক্তার যিনি গ্যাস্ট্রোলজিস্ট সুজয় মিত্র, তিনি আমার কত রকম চিকিৎসা, তার আগে ওই সঞ্জীবনী নার্সিং হোম ইত্যাদি বললে বহু কথা বলা হবে। তাহলে দেখতে পাচ্ছেন তারা চিকিৎসা করে যাচ্ছে, বলে মহারাজের পেনক্রিয়াস খারাপ হয়ে গেছে। তাই বললাম পেনক্রিয়াস খারাপ হয় কি করে? বলে মদ খেলে। আপনি কি অ্যালকোহল নেন? আমি অ্যালকোহলটা কি তাও তো আমি জানতাম না জীবনে, শুধু অ্যালকোহল কি ব্যাপার। অ্যালকোহল মানে শুনেছি টনিক ফনিক যেগুলো হয় ওতে নাকি অ্যালকোহল দেওয়া থাকে। অ্যালকোহল কি? বলে অ্যালকোহল হচ্ছে মদ, আপনি মদ খান? আমি বলি আপনি তো, আপনার লজ্জা নেই? আপনি একটা ডাক্তার মানুষ আমাকে মদ খান? আমি সন্ন্যাসী, সারা ভারতবর্ষ আমাকে চেনে, আমি 19 বছরে সন্ন্যাস গ্রহণ করেছি বৃন্দাবনে। আপনারাও মনে রাখবেন 19 বছর বয়সে রাস পূর্ণিমাতে সন্ন্যাস গ্রহণ করেছি। চিন্তা করতে পারছেন আমি মদ খাই? শালার মূর্খ, কি সব ফালতু কথা বলছেন? বলে না এমনি জিজ্ঞেস করলাম আর কি। তার মানে ওনারা ভাবছেন মদ খেলে প্যানক্রিয়াসটা খারাপ হয়ে যায়, সেই জন্য মহারাজ বোধহয় মদ খেয়েছে, তাই প্যানক্রিয়াসে এত যন্ত্রণা হচ্ছে। ডাক্তাররা ধরতেই পারলো না, সিটি স্ক্যান ম্যান যত রকম করে দেখা গেল যে পরবর্তীকালে বহু মানে ক্রেয়ন বলে একটা ক্যাপসুল 25,000 পাওয়ার 3টে করে রোজ খাওয়াচ্ছে, তার সঙ্গে অন্য ওষুধ আছে, ক্রেয়ন ক্যাপসুল। চিন্তা করুন, এবার খাবিয়ে খাবিয়ে আমার তো সারা গায়ে লাল লাল র্যাশ, এখন সেগুলো লাল থেকে কালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সারা গায়ে লাল 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 মিলিয়েছে, পক্সের মতো দেখতে সারা গায়ে। চিন্তা করুন, ওই প্যানক্রিয়াস তো হয়নি। তারপরে একদিন দুপুরবেলা চেম্বার থেকে গেলাম, ডাক্তারের কাছে গিয়ে বললাম এক্ষুনি আমাকে ইয়ে করুন তো, ওই কি বলে আল্ট্রাসাউন্ড। বলে কালকে আসতে বলো। আমি ফুটপাতের লোক পেয়েছেন? আপনি চেম্বার করেন, আমার কাছে কত লোক আসে জানেন? আপনি ক পয়সার ডাক্তারি করেন? কলম্বিয়া এশিয়া ডাক্তার, এক্ষুনি বলো ডাক্তারকে আজকেই করতে হবে, আমাকে বিয়ে করতে হবে। তা বলছে বসতে বলে। তারপরে বসেছি, ডাক্তার ভেতরে শুনতে পাচ্ছে, মানে ওর যে অ্যাসিস্ট্যান্ট তাকে ধমকাচ্ছি। আমি তো যেখানে যাই সেখানে একটু ধমকাই একটু বেশি আছে, সেটা একটা ব্যাপার সব জায়গায়। এবার ডাক্তার পাঠালো নিচে, বলে আপনি 5 তলায় যান। আমি 7 তলার থেকে 5 তলায় গেলাম, 3 তলায় না 5 তলায়, যাই হোক। সেখানে গিয়ে একজন যে ডাক্তার, সে আমার লেকচার শোনে। আবার একেবারে আমি এগুলো প্রমাণ দিয়ে বলছি, সে ডাক্তার আমার লেকচার শোনে, সেই আল্ট্রাসাউন্ডের ডাক্তার, সেই ডাক্তার যিনি এসে আল্ট্রাসাউন্ড করে বলছেন মহারাজ আপনার তো পুরো গল ব্লাডার মানে পিত্তথলিটা পুরো পাথরে ভরে গেছে, ছোট ছোট বালির মতো, ডালের মতো, মুগ ডালের মতো, মসুর ডালের মতো বিভিন্ন রকমের পাথর, কুচি কুচি অন্তত 200-250 পিস পাথর, ছোট বড় মিলে, ছোট 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 পাথর, বড় পাথর না। সেই জন্য আপনার অত যন্ত্রণা। আপনার তো সঙ্গে সঙ্গে রিপোর্ট পাঠিয়ে দিয়েছে ওই ডাক্তারের কাছে, সুজয় মাইত্রের কাছে। বলছে আপনি ওনার কাছে চলে যান। আর আমি গেছি, আমি যে বললাম আপনি কিরকম ডাক্তার, গ্যাস্ট্রোলজিস্ট, আপনার কোনো কাণ্ডজ্ঞান নেই? আপনি আমাকে প্যানক্রিয়াস খাইয়ে সারা গায়ে লাল লাল ফুটে উঠেছে, আর প্যানক্রিয়াসের রুগী আমি? ডাক্তার না, টেবিলে এরকম মাথা নিচু করে বসাচ্ছে, আমার দিকে তাকায়ও না। ও ডাক্তার জানি, ওখানে আমি যখন ভর্তি হয়েছিলাম তখন রোজ আমার লেকচার হচ্ছিল টেলিভিশনে, ওখানেও টেলিভিশন খুলে আমি লেকচার দেখতাম, নার্সরা দেখতো, ডাক্তারবাবুও দেখতো। এটা আপনার লেকচার? হ্যাঁ। মনে রাখুন আপনি কি করেছেন, আপনি আপনাকে প্যানক্রিয়াসের ট্রিটমেন্ট করেছেন না, গল্পটা বলে এক্ষুনি ভর্তি হয়ে যান, আপনার অপারেশন করা খুব দরকার, অনেক স্টোন। আমি আমাকে কি ফুটপাতের লোক পেয়েছেন আপনি? আমি আপনাকে দেখতে বললাম, বলে না কাল আসবেন ভর্তি, কালকে হবে,
আল্ট্রাসাউন্ড, আজকের বলছেন এক্ষুনি ভর্তি হয়ে যান। আমি ফুটপাতে বাস করি বুঝি, আমার বোধহয় কোনো লোকজন শিষ্য ভক্ত কেউ নেই, একই পেয়েছেন না? আমি বললাম সোমবারে ভর্তি হবো, করুন তাড়াতাড়ি করুন। কি করবেন বলে, আপনাকে মাইক্রো সার্জারি হবে। তাহলে ঠিক আছে, কোন ডাক্তার? বলে কল্যাণকর। সে কল্যাণকর আবার আমাদের সম্পর্কে পরিচিত হয়ে গেল, মানে গুরুদেবের নাতনির মেয়েকে বিয়ে করে কল্যাণকর। তিনি আবার বৃন্দাবনে গেছেন, গুরুদেবের কলেজ টলেজ দেখেছেন। তো যাই হোক, এইসব ঘটনা তাহলে বুঝতে পারলেন এই পৃথিবীটা এমন যেখানে যখন পাপ গ্রহ দুষ্ট গ্রহ আসে তখন আমাদের অনেক রকম রোগ ব্যাধিতে ভোগায়। যেমন এখন ব্যাধিকারক গ্রহ বুধ আমার চিকিৎসা বিভ্রাট তৈরি করছে। বুধ চলছে তো, রাহুর সঙ্গে বুধের প্রত্যন্তর দশা, রাহুর সঙ্গে বুধের প্রত্যন্তর, কথাগুলো মনে রাখবেন। রাহুর সঙ্গে বুধের প্রত্যন্তর দশা চলছে, যার ফলে শরীরটাকে ডিস্টার্ব করছে, যার জন্য বক্তৃতার মধ্যে আপনারা বুঝতে পারছেন তো সেই স্পিডটা পাওয়া যাচ্ছে না, আর মনটা সেইভাবে মানে বক্তৃতার মধ্যে লাগানো যাচ্ছে না। গ্রহ মানুষকে নিরন্তর এইভাবে সংসার চক্রে ভোগায়। সংসার বড় বিচিত্র, এই জন্য বিচিত্র সংসার। সেখানে আমরা যতই বুদ্ধি খাটাই, কোনো বুদ্ধি খাটে না। ব্রহ্মা এসেছেন, আসলে কি করা উচিত? সাধু, গুরু, বৈষ্ণব, বিশিষ্ট ব্যক্তি যারা আসেন সঙ্গে সঙ্গে কি করতে? অভ্যুত্থান। শিষ্যদের বোঝাচ্ছিলেন নারদ, কিন্তু একদিকে গুরু, নারদের গুরু তো ব্রহ্মা, আর একদিকে নারদের পিতা, আর একদিকে নারদ তার মানস পুত্র। তো এই জন্য এই যে অদ্ভুত ব্যাপারগুলো ঘটছে, চিন্তা করুন নারদ কি করেছেন? শিষ্য ভক্তদেরকে নিয়ে উঠে দাঁড়িয়ে পড়েছেন। যেহেতু পিতা এসছেন, গুরুদেব এসছেন, ব্রহ্মা এসেছেন, অতএব নারদ তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে পড়েছেন, শিষ্যরা উঠে দাঁড়িয়ে পড়েছেন। নারদ এসে নামলেন, সব দেবতারা এসেছেন, সেখানে সবাই উপস্থিত হলেন, সবাই সেখানে উপস্থিত হয়েছেন। অতএব প্রিয়ব্রতকে আত্মতত্ত্ব উপদেশ করিতেছিলেন। আত্মতত্ত্বের উপদেশ। আপনাদের আমি কি উপদেশ করছি? এগুলো পাগলের উপদেশ শুনছিলেন না? আরে সংসারে এই গত শনিবারে যখন সেই 9 তারিখে কালসর্পদোষ কাটাচ্ছিলাম, সেদিনকেও বলছিলাম যে দুনিয়া ঘুরলেন, তা আপনার ভেতরে কিছু দেখেছেন? ভেতরে কেশবানন্দ তো নিরন্তর দেখে, আত্মাকে দেখি, আত্মার জ্যোতিকে দেখি, ভগবানকে দেখি, যা ভগবান যা খুশি ভেতরে আছে তাই দেখি, তার মধ্যে ডুবে দেখি। আর প্রতিদিন উৎসব অনুষ্ঠান, লোকজন, খাওয়া দাওয়ার, তীর্থযাত্রা, ভ্রমণ, যাত্রী নিয়ে এইসব স্বপ্ন রোজ দেখি। কোনো দেবতার মন্দির কোথাও গেছি, কোথাও দর্শন করাচ্ছি, কোথাও অপূর্ব পরিবেশ, কোথাও পাহাড়ের মধ্যে সব গুহার মধ্যে ঠাকুর আছে, আর এইখান থেকে নামতে হবে, নেমে ঠাকুর দর্শন করতে হবে। আর সে অনেক গুহা আর অনেক ঠাকুর, সেই অনেক গুহার মধ্যে সব ঠাকুর। কোথাও দেখছি গঙ্গার এই ধার দিয়ে রাস্তা আছে, গিয়ে ওইখানে একটা মন্দির, তার নিচে অনেকটা নিচে দেখছি আর একটা মন্দির, রাম মন্দির, হনুমান। এই যে হনুমান, এই কথাটা হয়তো আপনাদের মনে হতে পারে যে মহারাজ কিছু বাড়িয়ে বলছেন, কিন্তু সত্য কথাই বক্তৃতার আসরে বসে আমি বাড়িয়ে বলছিলাম। বাস্তব সিদ্ধ আমি ওই রাম মন্দির যে হবে তার স্বপ্ন আমি কয়েক বছর আগে দেখেছি, যেটা আমি টেলিভিশনে বলেছিলাম। তবে রাম মন্দির বলে দেখিনি, মানে মন্দিরটা দেখেছিলাম, তার গর্ভগৃহ দেখেছিলাম, যে গঙ্গা এরকম পেরিয়ে গিয়ে ভক্তদেরকে নিয়ে হাজার হাজার ভক্ত সেখানে গিয়ে একটা সিঁড়ি দিয়ে নিচে গেলাম, সেখানে মন্দির, তার উপরে মন্দির, 3টে তাকে মন্দির, আর এত ফুল ছড়িয়েছে আর এত লোকজন এসেছে। আর আমি বললাম ফুলগুলো তো একটু মন্দিরে একটু ঝাড়ু টাড়ু দিতে হয় না, পরিষ্কার রাখতে হয় না? এগুলো কি ফুলগুলো সব লোকে দোবাচ্ছে, তা সেগুলো সব পরিষ্কার করিয়ে আমাদের ভক্তদেরকে দিয়ে। আমি কিন্তু এই রূপ রাম মূর্তিকে বা হনুমান মূর্তিকে কিংবা রাধাকৃষ্ণ মূর্তিকে আমি কিন্তু দেখেছি। সেটা হয়তো তখন বুঝতে পারিনি, এখন এই টিভিতে বসে বক্তৃতা দিতে দিতে মনে হচ্ছে এটা তো আমি দেখেছিলাম বহু বছর আগে, যেন দেখেছিলাম 3-4 বছর হতে পারে।
তখন আমি দেখেছিলাম যে এরকম একটা মন্দির, এবং সেই মন্দিরে আমরা একটু গঙ্গার এরকম বাদনের পাশ দিয়ে গিয়ে নিচে ঢুকলাম। সেটা আমি বক্তৃতায় বলেছি, যারা শুনেছে তাদের মনে আছে যে হ্যাঁ মহারাজ বলেছিলেন এইরকম, যে সিঁড়ি দিয়ে নিচে নেমে গিয়ে মন্দির দর্শন করলাম, সাষ্টাঙ্গে প্রণাম করলাম। মন্দিরে খুব সুন্দর, কিন্তু ফুল প্রচুর ছড়ানো, সেই ফুলগুলোকে জড়ো করালাম ভক্তদেরকে দিয়ে। তার উপরে গিয়ে আর একটা মন্দির, তার উপরে আরেকটা মন্দির, এইভাবে যে মন্দিরগুলোকে আমি দেখেছি, এটা কিন্তু আমার স্বপ্নে দেখা মন্দিরের মতোই আমাদের রাম মন্দিরটা হয়েছে। তো যাই হোক, এগুলো পূর্বের থেকে আমরা যারা ধ্যান করি কিছু আভাস পাই। সেই আভাসটা যত সাধনা করা হয় তত আরো বেশি স্বচ্ছ হয়ে যায়। যেমন নন্দগ্রাম প্রতি বছর তো যাই, এবছরেও তো গেছি, কতবার গেছি, কত দিন করে আগে গিয়ে থাকতাম, ওখানে গিয়ে খেতাম এই আলুর ঝোল, চাল কুমড়োর ডাটা। মেদিনীপুরের লোকে বলে বৈতাল। পূর্ব মেদিনীপুর থেকে আমাদের নমিতা প্রধান আসে, তো বলে গুরুদেবের জন্য বৈতালের ডাটা এনেছি আর বৈতাল এনেছি, তাহলে কুমড়ো এনেছে আর কুমড়োর ডাটাও এনেছে, বৈতাল বলে ওরা বৃন্দাবন। আর হিন্দুস্তানিরা বলে কাশি ফল, আমরা বলি কুমড়ো। কুমড়ো আবার রুটি, চাল কুমড়ো, গিলে কুমড়ো, মিষ্টি কুমড়ো। তো মিষ্টি কুমড়োর ডাটাগুলোকে বলে বৈতাল। নমিতা প্রধান ওরা প্রোগ্রাম শুনছে, হয়তো আসতে বলে গুরুদেব আমার কথা বৈতাল। বৈতালটা কি? বলে এই তো গুরুদেব বৈতাল। আমি কি তো কুমড়োর ডাটা? হ্যাঁ ওইটাকে আমাদের বৈতাল বলে গুরুদেব। তো চিন্তা করুন, এই যে সব ভক্তদের ব্যাপার, ওই সেই পূর্ব মেদিনীপুর থেকে বয়ে 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 নিয়ে আসে। আর ভোরবেলা সেদিন 4টে বেরিয়েছে, আর আশ্রমে এসে পৌঁছেছে ভোর 4টে বেরিয়েছে, আর 10:30 নাগাদ আশ্রমে পৌঁছেছে। কত কষ্ট করে আসে বলুন তো, শাক সবজি দুনিয়ার, কুমড়োর ডাটা, শাক পত্র সবকিছু গুছিয়ে নিয়ে গুরুদেবের জন্য নিয়ে যাবো। আরো অনেক কিছু আনে, আচার তৈরি করে আনে, এই সবজি নিয়ে আসে, কপি নিয়ে আসে, দুনিয়া যা পায় গুরুদেবের জন্য। গুড়, হ্যাঁ সব থেকে বড় কথা হচ্ছে একদম আসল খেজুরের গুড় তৈরি করে সেদিন এনেছে, একেবারে সলিড খেজুরের রস বাড়িতে করে সেই রস জ্বালিয়ে জ্বালিয়ে গুরুদেবের জন্য গুড় করে এনেছে। এগুলো সেবা তো, এটা একটা ভাব। এই ভাবের জন্য ওর যে কঠিন রোগ ছিল সেগুলো সব সেরে গেছে। ওর মেয়ের এমন রোগ হচ্ছিল, এই করো ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে গেছে। আমার কথা যে শুনবে সে আরোগ্য লাভ করবে, শান্তি লাভ করবে, জীবনে সাধনা করবে, ভেতরে আনন্দ আসবে, জীবন সুন্দর হবে, এতে কোনো সন্দেহ নেই। কেশবানন্দের কথাতে কোনো সন্দেহ করবেন না। সেই জন্য মনে রাখবেন, আমরা যাতে ভগবানের সাধনায় মনোনিবেশ করতে পারি, যার জন্য আমাদের প্রত্যেকেরই চেষ্টা থাকা দরকার। যেন গুরুর উপদেশ, গুরুদেবই বলেছেন আমি করব। আরে আমার কথা শুনলে তোমার হাড়ে হাড়ে লাভ, রক্তে রক্তে লাভ, ওই শিরায় শিরায়, ধমনী ধমনীতে লাভ, বুদ্ধিতে লাভ, চেতনায় লাভ। আমার কথায়, আমার হাতে কবচ ধারণ করা মানে জানবে জীবনের একটা বিরাট সম্পদ। গুরুত্ব না দিলে গুরুত্ব পাবে না, এটা মনে রেখো। ভাব অনুযায়ী লাভ। কেশবানন্দকে যত শ্রদ্ধা করবে তত জীবনে সুফল পাবে। কেশবানন্দের উপদেশ যত পালন করবে তত সুফল পাবে। এটা একদম কেশবানন্দের চালিয়ে। সেই জন্য এটাকে ফাঁকি দেওয়ার দ্বারা তো হবে না, ফাঁকি দিলে তো ফাঁকে পড়ে যাবে না। এই জন্য আপনারা নিজেরা এগুলো মনে রাখবেন যে কেশবানন্দ মহারাজ নিজের স্বার্থে কিছু বলেন, যা বলেন জগতের স্বার্থে বলেন, জগতের হিতার্থে বলেন। পরহিতার্থে ইদম শরীরম, পরহিতার্থে বহন্তি নদ্যা, নদী পরের হিতের জন্য প্রবাহিত হয়। গাভী পরের হিতের জন্য, গাভী পরহিতার্থ, গাবো গাবন্তি, গাভীগণ দুগ্ধ দান করে পরের হিতের জন্য। পরহিতার্থে বৃক্ষ ফলন্তি, তাহলে পরহিতার্থে ইদম শরীরম। বৃক্ষগুলো ফল দেয় অন্যের হিতের জন্য, বৃক্ষ তার ফল খায়, দেখেছেন? তাহলে আমরা যদি পরের হিতের জন্য ভাবনাটা ঠিক করি, ধ্যান করি, মন্ত্র জপ করি, তাহলে জীবন অবশ্যই সুন্দর হবে। আর আমাদের শুধু বলবে আত্মা দাঁড়াচ্ছ, আত্মাকে দেখবে না। শুনে রাখুন, একটা ঘটনা বলে শুনুন, ভালো করে শুনুন। তিরুপতি বালাজিতে দর্শনে গেছে,
কিছু প্রবলেম তো হয়েছে, ভক্তরা উল্টো পাল্টা কিছু হারিয়ে গেছে, এক স্টেশনে পরে অন্য স্টেশনে নেমে সেখান থেকে মালপত্র নিয়ে এসে ইত্যাদি। তো এক বুড়িমা এই তিরুপতি বালাজিতে ওখানে মানে বিরাট মানে অন্নপূর্ণা অন্নছত্র বা অন্নপূর্ণা ভোজন বলে বিরাট হল আছে। একসঙ্গে এক একটা হলে 2000 লোক বসতে পারে। মানে এরকম 4টে হল আছে, 8000 লোক, 8000 না 16000 লোক বলে একসঙ্গে খায়। দিন রাত খাওয়া চলছে, সকাল থেকে 8টা থেকে শুরু হচ্ছে। আপনি 4টায় গেলেই জল খাওয়ার পাবেন, ম্যাগি ট্যাগি থেকে আরম্ভ করে দুনিয়ার সব। আর তিরুপতি বালাজি সম্পর্কে আপনাদের আইডিয়াটা দিয়ে দিই, ভালো করে শুনবেন। যতই ভিড় থাক, তিরুপতি বালাজিতে যদি বিকেল বেলা গিয়ে লাইন দেন, ভালো করে মনে হয়, সকালবেলা লাইন দেওয়ার দরকার নেই, বিকেল বেলা গিয়ে লাইন দেবে, যে গড়গড় গড়গড় করে ফাঁকা রাস্তা পেয়ে যাবে। আপনাকে টাকা দিয়ে টিকিট কাটতে হবে না। আমরা তো অনেক টাকা দিয়ে টিকিট কাটতে চাইছিলাম, কিন্তু টিকিট হলো না, তো বুকিং হলো না। বুকিং করার কোনো দরকার নেই তিরুপতি বালাজিতে যাওয়ার জন্য। আপনারা গেলেন, তিরুপতি বালাজির সব বিরাট ধর্মশালা আছে। জানেন কি এগুলো? ধর্মশালা যেখানে পয়সা লাগে না, খাওয়ার যেখানে একটা নয়া পয়সা লাগে না, মাথা নেড়া হবেন তার জন্য একটা পয়সা লাগে না। ভালো করে মনে রাখবেন কথাগুলো। মাথা নেড়া হবেন তার জন্য আপনাকে স্লিপ দেবে আর ব্রেড আর ওই রেজার দিয়ে দেবে। আপনার মাথা নেড়া করে ওগুলো ফেলে দিয়ে আপনি চান টান করে চলে যাবেন। অসংখ্য বাথরুম, অসংখ্য পায়খানা, আর পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝক টকটক করছে, কোথাও কোনো নোংরা নেই। তিরুপতি পর্বতের উপরে বালাজি বসে আছেন, তিরুপতি ওখানকার মালিক। আর সব তিরুপতির একটা আছে, গ্রাম আছে। সেই গ্রামে, ভালো করে শুনবেন প্রতিটা কথা, সেই গ্রামের থেকে 3500 মতো তিরুপতির কর্মচারী আছে, যারা নিরন্তর ওইসব সেবা কাজের সঙ্গে জুড়ে আছে। তিরুপতির ওখানে পরিবেশন হচ্ছে, স্বেচ্ছাসেবক বাহিনী আছে। প্রত্যেক হলে আপনি ঢোকার সঙ্গে সঙ্গে আপনি থালা বা পাতা যা আছে, যে কোনোটায় কলা পাতা দেওয়ার সিস্টেম আছে, কোনোটায় শাল পাতা, কোনোটায় থালা। যারা ধরুন থালায় খাবে না, বলে আমরা অন্য খাই, ওই থালায় খাবো না, তা কলা পাতা আছে, শাল পাতা আছে, দুনিয়ার ব্যবস্থা। সেই গিয়ে বসে গেলেন, বসে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা মানে মিষ্টি ভাত, মিষ্টি অন্ন আগে দেবে, তারপরে অন্ন দেবে, তরকারি দেবে, রায়তা দেবে, ডাল দেবে, সবজি দেবে। যত পারেন খাবেন, কোনো অসুবিধে নেই। আর যতবার পারেন খেয়ে যদি আবার ঘুরে এসে বলেন আবার খাবো, আরেকটা হলে ঢুকে যান, খেয়ে নেন, ওই হলেই ঢুকে যান, কেউ বলবে না কেন খাচ্ছে। দিনে 10 বার খান, খাওয়ারের জন্য কোনো পয়সা লাগে না। জানেন কি এগুলো? তিরুপতি বালাজিতে বিনা পয়সায় খাবার দেওয়া হয়। এবং আপনি যখন লাইন দেবেন, ধরুন আপনি 2 মাইল 2.5 মাইল আগের থেকে লাইন দিয়েছেন, লাইন দিয়ে গড়গড় গড়গড় করে চলে আসছেন, এসে এইবার আপনি পৌঁছে গেলেন, সেখান থেকে আপনার চেকিং শুরু হলো। চেকিং যখন শুরু হলো, তখন আপনাকে ধরুন একটা জায়গায় এলে, সেখানে আপনাকে মানে বিশেষভাবে চেকিং হবে। চেকিং হওয়ার পরে আপনাকে ওখান থেকে একটা স্লিপ দেবে, স্লিপ। এই স্লিপটা আপনি যদি রাত্রে দর্শন করতে চান, রাত্রে দর্শন করতে পারবেন। রাত 1:30 পর্যন্ত, 1:30 পর্যন্ত মন্দির খোলা থাকে, আবার 4টের সময় মন্দির খুলে যায়। সেই জন্য তিরুপতি তো নারায়ণ, তো বালাজি নারায়ণ, তিরুপতির দামটা বড় অদ্ভুত। ওই হল আছে সব জায়গায়, ওই যে রাস্তা উঠছেন না, এরকম সিঁড়ি হল আছে, হলে ঢুকে যান, ঢুকে গিয়ে কষ্ট হয়ে গেছে বসে পড়ুন, আপনার জন্য খাবার আসবে, গরম দুধ আসবে, হালুয়া আসবে, খিচুড়ি আসবে, আপনাকে সমানে খেতে দেবে, জল আসবে, জল খাবেন, জল খান। ওখানে বাথরুম আছে, বাথরুমে যান। আপনি একটা হল থেকে আরেকটা হলে গেলেন, আরেকটা হল থেকে আরেকটা হলে গেলেন, আরেকটা হল, এরকম আপনাকে আস্তে আস্তে এগোতে হবে। কারণ ওই একটা হল খালি হবে, ধরুন 24টা হল আছে, 24টা হলে 48,000 লোক আছে। ওই প্রথম 2,000-3,000 লোক ওদের সাজিয়ে ছাড়বে, তারপরে ছাড়বে। এইভাবে তিরুপতি বালাজি মন্দিরে এক এক করে ছাড়তে থাকে। তারপর প্রথম নিয়ম হচ্ছে, আপনি যদি বলে কি, আপনি পুরো বলে খুলে বলুন আমাদের, ওই যে রসিদটা আপনাদের দিল একটা, মানে আপনি দর্শন করার পারমিশন রসিদ পেয়ে গেছেন, ওই রসিদটা নিয়ে কিন্তু আপনি আপনার বাসায় ফিরে যেতে পারেন, কেউ বাধা দেবে না। পরের দিনে আপনি আবার এসে ওই যে 3 মাইল 4 মাইল ধরে লাইনে হেঁটে এসছেন, ওটা হাঁটতে হবে না, হাঁটতে হবে না। ওই জন্য আবার রি এন্ট্রি গেট আছে, রি এন্ট্রি মানে পুনরায় এন্ট্রি। সেই গেট দিয়ে গেলেই
আপনি সেই জায়গাটা বলতে পারেন, ওই স্লিপটা দেখালেন বলে যাবেন। তখন আপনি কিন্তু আর ওই বেশি বড় সকালবেলা যদি চলে আসেন ধরুন 8টায়, এসে লাইনে দাঁড়িয়ে যান, তাহলে আপনি সঙ্গে সঙ্গে, কিংবা আপনি ওখানে গিয়ে আগে 8টার সময় জলখাবার খেয়ে নিলেন, জলখাবার খেয়ে নিয়ে লাইনে গেলেন, গিয়ে আপনার বেশিক্ষণ লাগবে না। ওখান থেকে রিএন্ট্রি গেট দিয়ে ঢুকে গেলে, কথাগুলো ভালো করে বলা, রিএন্ট্রি গেট থেকে যদি ঢুকে যান তাহলে 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে আপনার দর্শন হয়ে যাবে। আপনার কোনো টিকিটের দরকার নেই। মানে দুটো দিন, যেদিন যাবেন যাতে দুপুরে পৌঁছাতে পারেন, বিকেলবেলা লাইন দেবেন, সন্ধ্যে পর্যন্ত রসিদ কেটে নিয়ে তারপরে খেয়ে দিয়ে বাসায় মানে সব ঘর আছে, হল আছে, বড় বড় হল, লকার আছে, লকারে মালপত্র রেখে আপনি থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। আমাদের এই তিরুপতি বালাজিতে গিয়ে এক বুড়িমা হারিয়ে গেছিল, কথাটা শুনে রাখবেন। তার নাম ইন্দুমতি বৈদ্য বিশ্বাস, ইন্দুমতি বিশ্বাস। সে হারিয়ে গেল। এখন এরা কি বলবো, অনেক গুণের কথা। তো তিনি, এত লোক আমাদের ঘুরছে সারা তিরুপতিতে, আমাদের যাত্রীরা কিন্তু সব ঘুরছে। ওখানে আবার আরো ব্যবস্থা আছে, তিরুপতির বাস আছে, তার মুখটা একদম সুন্দর একটা দেবতার মূর্তি করা, সেই বাসে ফ্রি দর্শন, মানে ওটা বাসে করে করে সারা তিরুপতির সব পাহাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় বিনা পয়সায়। কথাটা মনে রাখবেন। তাহলে তিরুপতির বালাজির দর্শনের বাসে উঠলে আপনি বিনা পয়সায় সারা পাহাড় ঘুরতে পারবেন। আমি তো হেঁটে হেঁটে ঘুরে ঘুরে কতবার ঘুরেছি তার ঠিক নেই। তা ওই ইন্দুমতি বৈদ্য হারিয়ে গেল, চিন্তা করুন। তারপর তাকে পাচ্ছি না, রাত্রে আসে না, সারাদিন আসে না, এই আসবে। কারণ সবাই তো লাইন দিয়েছে, কে কোন দিকে দর্শন করে কোথায় যাচ্ছে, ও বুড়ি কোন দিকে লাইন দিয়ে কোথেকে বেরিয়েছে, বেরিয়ে এইবার ওই বুড়ি একটা গাড়িতে করে সোজা তিরুপতি স্টেশনে চলে গেছে। চিন্তা করুন, অনেক রাস্তা তো, সেখান থেকে গাড়ি ভাড়া লাগে প্রায় 1100 টাকা মতো। সেই গাড়ি করে উনি নিচে নেমে গেছেন, যে ওখান থেকে ওদেরকে দিয়ে ফোন করছে যে আমি ভালো জায়গায়, বুড়ির কাছে সোনা দানা আছে, বড় লোকের মা, আমাকে বলে 5000 টাকা দেবো, আমারে আপনি খুঁজে বের করেছেন, এত কষ্ট করেছেন। টাকা তো দেয়নি, দেওয়ার দরকারও নেই, নরমগামী হবে এইসব থেকে, এইসব মিথ্যে কথা বলা। এই যে ব্যাপারটা, তখন দেখা যাচ্ছে ওখান থেকে ফোন করেছে। আমরা বলি না তুমি চলে এসো। ওই গাড়িওয়ালাকে বললাম যা টাকা লাগে লাগে, তুমি এই 3-তে, P3 বলে, P3-তে আমরা আছি, P3-র সামনে বুড়িকে এসে নামিয়ে দাও, আমরা দাঁড়িয়ে আছি। এইবার সে P3-তে, তাকে নাম্বারটাও আর দেয়নি, সে আমাদের নম্বরে, আর আমরা ফোন করে তাকে পাচ্ছি না, তাকে ফোনে ফোনে পাগল করে দিচ্ছি, বুড়ি আর আসে না। ও P3-তে নামিয়ে দিয়েছে, বাঁ দিকে কিন্তু আমাদের যে হলে আছি, P2 আর একটা আছে উপরে, ওই দিকে চলে গেছে, ওই দিক থেকে ওই দিকে, মানে ওই সামনে যেখানে আছি সেখানে গেল না। তারপর ঘুরছে ঘুরছে, সারা রাত ঘুরছে, আর আমি এদিকে সারা দুনিয়া সকাল থেকে দিয়েছে তো। আর ঘুরতে 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 ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের যে ইয়ে আছে আপনার, সিসি ক্যামেরা আছে, সেখানকার অফিস, পুলিশ স্টেশন, তিরুপতি বালাজি স্টেশনের পুলিশ স্টেশন, তিরুপতির পুলিশ স্টেশন, সারা দুনিয়ায় অ্যানাউন্স করে বেড়াচ্ছি, ইন্দুমতি বৈদ্য কোথায় আছেন আপনি। আমি নিজে অ্যানাউন্স করছি, ওখানকার লোককে দিয়ে অ্যানাউন্স করাচ্ছি, পুলিশকে দিয়ে। তারপরে যেটা সব থেকে বড়, সিসি ক্যামেরার বিরাট ডিপার্টমেন্ট, তার যে হেড, সে একজন মিলিটারি ছিল, সে একটু হিন্দি বোঝে। এমনি তো ওখানে হিন্দি বোঝে না, ইংলিশও বোঝে না, তামিল ছাড়া কিছু বোঝানো খুব মুশকিল। তো যাই হোক, সেই সব করে সারাদিন শুধু ওই বুড়ির জন্য দৌড়িয়েছি, জানেন। দৌড়ে দৌড়ে কোথাও না পেয়ে খুব রাগ হয়ে গেছে আমার। তা আমি এবার রাগ করি যে কি, কার উপরে রাগ করবো? একটাই লোক আছে তিরুপতি বালাজি। এবার ঘরে গিয়ে চান করেছি, অন্তত স্নান টান করে ঘরে যেখানে শোবো সেখানে গিয়ে বললাম, দেখো বালাজি, এই বুড়িকে খুঁজে খুঁজে আমি পাগল হয়ে গেছি, কিন্তু এত রাত পর্যন্ত খুঁজেছি, আর পাচ্ছি না। কাল সকালবেলা উঠবো, এই ফোন বন্ধ করে দিলাম, নাহলে হাজার হাজার লোকের ফোন আসছে, ওর জামাই মেয়ে দুনিয়ার সব চারিদিক দিয়ে ফোন আসছে, তাহলে ফোন বন্ধ করে দিলাম। কাল সকালে উঠবো, বুড়ির খবর যদি না পাই, তোমার একদিন কি আমার একদিন, দেখে নেবো আমি কালকে ফোন না পাই। ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়েছি। সকালবেলা যেই উঠেছি, উঠে বাথরুমে যাবো, বাঁধন করতে করতে ফোনটা খুলে দিয়েছি, তখন ফোন আসছে, আপকা বুড়ি মাই মিল গায়া, আজাও। সঙ্গে সঙ্গে যারা ছিল তাদের জিজ্ঞেস করবেন যে তিরুপতি বালাজি বলেন তোমার পরীক্ষা, কিন্তু খেয়ে দিয়ে বুঝেছি যে নিও, কষ্ট বন্ধ যাবো। যাই হোক, আজকের আর নয়, কালকের কালসর প্রদোষ কাটাবার দিন। সবাই ভালো থাকুন, এখানেই বিশ্রাম। ওম শান্তি।